আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকেল টেকনোলজিসদের সম্ভাবনাময় বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনার আজকের এই পর্বে। মেডিকেল টেকনোলজিস্টদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের কর্মপরিবেশ রয়েছে, এই কর্মপরিবেশ থেকে আরও উন্নত কর্মপরিবেশ এবং উন্নত জীবনযাপনের সুযোগের জন্য মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন থেকে সংগ্রাম করে আসছে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী, সেই জায়গাগুলো থেকে তারা অধিকাংশ সময়ই বঞ্চিত হচ্ছে। ডিপ্লোমাধারী অন্যান্য পেশার তুলনায় মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত গুরুত্ব এবং বিজ্ঞানভিত্তিক পড়াশোনার পরেও তাদের প্রয়োজনীয় এবং অধিকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে দীর্ঘদিন। এই অবস্থায় পেশা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে অধিকতর সুযোগ সুবিধার জন্য। এর মধ্যে বাংলাদেশের মেধাবী মেডিকেল টেকনোলজিস্টগণ তাদের নিজেদের সক্ষমতা এবং দক্ষতা প্রমাণ করার জন্য দেশের বিভিন্ন সেক্টরে তারা ভূমিকা রাখার চেষ্টা করছে। এছাড়া দেশের বাইরেও তারা তাদের নতুন কর্মক্ষেত্র এবং উন্নত জীবনযাপনের সন্ধানে তারা দেশের বাইরে যাত্রা শুরু করেছে। এর মধ্যে আমরা জেনেছি যে আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল প্যাথোলজি রেজিস্ট্রেশন করে তারা আমেরিকাতে কর্ম শুরু করেছে। অনেকেই কানাডায় রেজিস্ট্রেশন করে তারা কানাডায় কর্ম শুরু করেছে। অনেকেই লন্ডনে তাদের কর্ম শুরু করেছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেমন তারা যাত্রা শুরু করেছে, তেমনি কর্মের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। একই সাথে তারা নিজেদের পরিবার এবং নিজেদের জীবন জীবিকার ক্ষেত্রে উন্নততর করার ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে। আজকে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম এই পদযাত্রার অন্যতম প্রতীকী মোহাম্মদ ফজলে রাব্বি। তিনি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঝিনাইদহ থেকে পাশ করেছেন। তার অনুষদ ছিল ফিজিওথেরাপি, অর্থাৎ তিনি একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে বাংলাদেশে কর্ম শুরু করেছিলেন। বিভিন্ন ঘাত প্রতিঘাতে তার অপার সম্ভাবনাময় জীবনের একটা প্রতিবন্ধকতা তৈরি হওয়ার ক্ষেত্রেও তার কাছে মনে হওয়ায় তিনি তার এই প্রতিবন্ধকতাকে দূর করার জন্য উচ্চশিক্ষার একটা নতুন মাত্রা এবং নতুন যাত্রা তিনি শুরু করেছেন। আমরা আজকে জানব তার এই যাত্রায় তিনি কিভাবে সফল হলেন এবং কিভাবে তিনি তার বাধাকে অতিক্রম করেছেন। আমরা একটু পরিচয় করে দিই ফজলে রাব্বি। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি এখন যেই পজিশনে যেভাবে যাত্রা শুরু করছেন, কোন দেশে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন এবং কবে থেকে আপনার এই চিন্তা লালন করলেন এবং কিভাবে সেটা সফল হলেন, সেই বিষয়গুলো আমাদের অডিয়েন্সকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এই পরিকল্পনা প্রথম আসে 2024 সালের শেষের দিকে। 2024 সালের শেষের দিকে এই পরিকল্পনা প্রথম মাথায় আসে যে বাইরে যাব। মানে অনেকদিন হয়ে গেল আমি ডিপ্লোমা শেষ করেছি, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি প্রাইভেট সেক্টরে। তারপর মনে হলো যে বিএসসি করব। তো বাংলাদেশে যা বিএসসির খরচ, পরে অনলাইন ঘেঁটে ঘুরে দেখলাম যে বাইরের দেশে মোটামুটি ওই খরচে আমার যাওয়াটা হবে পরের পরিকল্পনা করে। তো এরকম সিদ্ধান্ত নেওয়ার পর চিন্তা ভাবনা করলাম তাহলে বিএসসি করার জন্য দেশের বাইরে যাব। দেশের বাইরে যাওয়ার চিন্তাটা মাথায় আসলো যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা জেনারেল থেকে পড়াশোনা করেছিল, তারা অনার্স শেষ করার পর বিভিন্ন দেশে মাস্টার্সের জন্য যাচ্ছিল। তো এই পরিকল্পনা থেকে আমার মাথায় আসলো যে যদি জেনারেল থেকে যাই তাহলে আমরা যেতে পারবো কিনা। আমার যাওয়ার পরিকল্পনা এভাবে তৈরি হলো। এবং কোন দেশে যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে গ্রিক সাইপ্রাসে। গ্রিক সাইপ্রাসে যাওয়ার মেন কারণ হচ্ছে প্রথমত লার্ন উইথ আর্ন। ওখানে গেলে আমি কিছু আর্ন করতে পারবো এবং যেটা দিয়ে আমি আমার পড়াশোনা চালা যেতে পারবো, এটা ফার্স্ট কারণ। আরেকটা কারণ হচ্ছে যে সব দেশে ডিপ্লোমাটাকে অ্যাকসেপ্ট করে না, কারণ ডিপ্লোমার সার্টিফিকেটটাকে আমাদের যেহেতু 3টা বছরে আলাদা আলাদা মার্কশিট থাকে এবং এই মার্কশিটটাকে আমাদেরকে বোর্ড থেকে একটা করে নিতে হয় এবং এটা সব দেশে অ্যাকসেপ্ট করে না। এবং আমার মোটামুটি স্টাডি গ্যাপ ছিল মোটামুটি 4-5 বছরের মধ্যে, যেটা উনি সব দেশে অ্যাকসেপ্ট করে না। যেমন আমার ইংল্যান্ডে অ্যাকসেপ্ট করবে না। তারপরে হচ্ছে আমি লিথুনিয়াতে ট্রাই করেছিলাম, লিথুনিয়া হতো, কিন্তু বাংলাদেশে এম্বাসি না থাকার জন্য লিথুনিয়াতে আমার ওটা হয় নাই। আমি এটা পরে প্ল্যান চেঞ্জ করে সাইপ্রাসে নিলাম। ওখানে মোটামুটি অপরচুনিটি ভালো, এই জন্যে আর কি ওখানে যাওয়ার চিন্তা ভাবনা করো। ডিপ্লোমাও অ্যাকসেপ্ট করবে এবং স্টাডি গ্যাপেও সমস্যা নাই এবং মোটামুটি ওখানে
আর্নিং সোর্সটাও ভালো আর কি, এই জন্য সাইপ্রাস বেছে নেওয়া। ওকে, সাইপ্রাসে তো একটা গ্রিস সাইপ্রাস আর একটা হচ্ছে তুর্কি তুর্কি। সাইপ্রাস। তো এখানে যেহেতু ডিপ্লোমার অংশটাকে তারা ভ্যালিডেশন দিচ্ছে এবং উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে, সেই সাথে কর্ম করার সুযোগ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এটার জন্য কি কি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হলো? একটা হচ্ছে আবেদনপত্র করলেন, এটার জন্য অফিসিয়াল অথবা কাগজপত্রের কি কি প্রস্তুতি, অথবা আদার্স কোনো একাডেমিক আপনার কোনো কোর্স করা লেগেছে কিনা? হ্যাঁ, আদার্স কোর্স করতে হয়েছে, যেহেতু সাইপ্রাস ইউরোপিয়ান কান্ট্রি, আর আমরা তো বাংলাদেশে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সরি বাংলা। তো আমাদের ইন্টারন্যাশনালি যখন যাব তখন তো বাংলা আর অ্যাকসেপ্ট করবে না, আমাকে অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদেরকে ইংলিশ শিখতে হবে। আবার ইংলিশ শেখার জন্য আমি ফার্স্ট, ইংলিশে তো আমি অত ফ্লুয়েন্ট ছিলাম না, স্পিকিং দক্ষতা খুব কম ছিল, শুধু একাডেমিক পড়াশোনা করেছি, যেটা মুখস্থ করে লিখে চলে আসছে, এটাতে আমার ফ্লুয়েন্সি তো ইমপ্রুভ হয় নাই। তো ফার্স্টে আমি হচ্ছে স্পোকেন ইংলিশ একটা কোর্সে ভর্তি হই, হওয়ার পর দেখলাম যে এভাবে স্পোকেন ইমপ্রুভ করা সম্ভব না, পার্টনারের প্রয়োজন। তো হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য এইভাবে আমার সাথে হচ্ছে আমার বেস্ট জুনিয়র একটা ছেলে, ও যাচ্ছে, কিন্তু আমরা দুজন একসাথে। তো ওকে পার্টনার হিসেবে নিয়ে দুইজনে শুরু করলাম আর কি যাত্রা। তো কয়েকদিন স্পোকেনের ক্লাস করার পর মনে হলো যে আমাদের ক্লাস করার দরকার নেই, আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি শুরু হয়ে গেল দুজনের যাত্রা। প্রতিদিনই আমরা রুটিন করে রাত্রে ঘুমানোর আগে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা করে শুরু করতে করতে দেখা গেল যে ওই ক্লাসের থেকে আমাদের ইমপ্রুভটাই ভালো হচ্ছিল। এইভাবে এটা শুরু হলো, মেসিংটা ভালো হচ্ছিল আর কি, এরকম। তারপরে হচ্ছে একাডেমিক আরও যে কোর্সের কথা বললেন, সেটা হচ্ছে যে বাইরের দেশে যেতে গেলে অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা পিটিই অথবা আইএলটিএস, এটা মাস্ট বি লাগবেই। তো পিটিই সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল না, আর মনে হতো যে কেমন জানি আইএলটিএসটা ভালো লাগতো, শুনতে ভালো লাগতো। আইএলটিএস সম্পর্কে আমি তখনও জানতাম না, কিন্তু কথা বলে, এই জন্য আইএলটিএসটাই ভালো লাগতো, পিটি নিয়ে মাথায় ঘামানো, এটা বাদ দিলাম। পরে আইএলটিএস নিয়ে শুরু করলাম, আমি একটা কোচিং করেছিলাম, কিন্তু কোচিং করার পরও অত ইমপ্রুভমেন্ট পাই নাই, কারণ একটু ওই যে প্রফেশনাল কিছু কারণ ছিল, কারণ ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট নিই না, নিজেরাই একটু জব করতে হতো, আবার সে পড়াশোনা মাথার মতো একটু খেলতো না। পরে শুরু হলো হচ্ছে কিছু ইউটিউব চ্যানেল ছিল, তারপরে বড় ভাইদের কাছ থেকে হেল্প নেওয়া। দুজনের কথা বলতে হবে, একটা হচ্ছে সামিউল বাশির স্যার, আর একজন হচ্ছে আমাদের বাবুল ভাই, দুজন আমাকে বেশ হেল্প করেছে। তো তাদের কাছ থেকে যখন একটু হেল্প পাইলাম, আমি অল্প দিনের মধ্যেই মনে হলো যে রেজিস্ট্রেশন করে ফেললাম, হঠাৎ করে আমি ফার্স্ট যখন হচ্ছে পড়তেছি, মোটামুটি 1 মাস ধরে পড়তেছি, কিন্তু তখন সাহস আসে নাই, আমি কোনো মক টেস্টও দিই নাই। তো রমজান মাসে, গত রমজানে যখন হচ্ছে বাসির ভাই এসেছিল, তো উনি এসে মোটামুটি 1 সপ্তাহ থাকার পর আমার 4টা মডিউল, কিছু মডিউলে মোটামুটি ভালো কনফিডেন্স ছিল, কিছুটা কম ছিল, আর কোনোটা ছিলই না। তো যেটা ছিল না সেটা নিয়ে কাজ শুরু হয়ে যাওয়ার পর মোটামুটি রাইটিংটাই আমার প্রবলেম ছিল ফার্স্টে, পরে ওইটা মোটামুটি ইমপ্রুভ হয়ে যায়। তারপর আমি রেজিস্ট্রেশন করে ফেলি কোনো মক না দিয়ে, এবং রেজিস্ট্রেশন করার পরে আমি মকের ডেট নিব, কিন্তু পাই না। পরীক্ষার 1 সপ্তাহ আগে মক টেস্ট ছিল, আমি মকের রেজাল্টই দেখিনি, আমি ডিরেক্ট পরীক্ষায় বসে পড়ি, এবং আমার যেটা স্কোর প্রয়োজন ছিল সেটা আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আসলে আমাদের একাডেমিক যেই পড়াশোনার পাশাপাশি আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সির জায়গাটাতে দক্ষতা উন্নয়ন করতে হবে। তো সেখানে আমরা এতটুকু জানলাম যে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্টদের মধ্যে সামিউল বাশির স্যার অন্যতম। তিনি আপনার একই সাথে পিটি ক্ষেত্রেও তিনি টিচারি করে থাকেন, এবং তিনি সফলতার সাথে তার স্টুডেন্টরা অনেকেই পিটি সম্পন্ন করেছেন। আর এছাড়া আমাদের বাবুল স্যার, তিনিও আইএলটিএস এর ক্লাস নিয়ে থাকেন, তিনি যথারীতি রেগুলার ক্লাসের মধ্যে রয়েছেন। আর বাবুল স্যার এখন ইউকেতে রয়েছেন। তো তিনি সার্বক্ষণিক মেডিকেল টেকনোলজিসদের উন্নয়নের ক্ষেত্রে যেখানে যে ধরনের স্কোপগুলো পাওয়া যায় সেগুলোর সাথে সাথে অন্যান্যদের সাথে শেয়ার করা, এবং অন্যরা কিভাবে নিজস্ব প্রচেষ্টায় কম খরচে তারা অর্জন করতে পারে সেই গাইড অনবরতই দিয়ে থাকেন। তো এই জন্য আমরা সামিউল বাশির স্যার, একই সাথে বাবুল স্যার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া সায়েন্টিস্ট অঙ্গনে আমাদের হাফিজ স্যার, তিনি এখন ওহিও ইউনিভার্সিটিতে রয়েছেন আমেরিকাতে,
একই সাথে আমাদের নাসিরুদ্দিন স্যার, তিনিও আমেরিকাতে রয়েছেন। দেশের বাইরে আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা বিভিন্নভাবে ভূমিকা রাখছে। সেখানে মিডল ইস্টে রয়েছে আমাদের, আমরা ফিনল্যান্ডে আমাদের কিছু রয়েছে যারা মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে সেখানে অবস্থান করার পর পরবর্তীতে তারা এমবিবিএস ডিগ্রিও সেখানে সম্পন্ন করেছেন এবং তারা প্র্যাকটিস করছেন। সব মিলিয়ে দেশের বাইরে মেডিকেল টেকনোলজিতে তাদের সক্ষমতা, তাদের একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে সেই অংশটা দিয়ে উচ্চশিক্ষার একটা অবারিত দ্বার রয়েছে, কিন্তু আমরা অনেকগুলোই না জানার কারণে, সাহস না করার কারণে, একটা কমফোর্ট জোন থেকে বের না হওয়ার কারণে আমরা সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারছি না। তো এই যে আমাদের কিছু ছোট ছোট আয়োজন, আমরা ফজলে রাব্বি স্যারকে যেই তার প্রতিবন্ধকতার মধ্য থেকে বের হয়ে আসতে পারার যে সুযোগ, তিনি এখন উচ্চশিক্ষার জন্য সাইপ্রাসে যাচ্ছেন। তার মানে ইউরোপের কান্ট্রিগুলোতে একবার ঢোকার সুযোগ পেলে সেখান থেকে পরবর্তী বিভিন্ন দেশে, উন্নত দেশে ঢোকার যে সহজ রাস্তাগুলো পাওয়া যায়। এছাড়া অনেক দেশের এম্বাসি বাংলাদেশে না থাকার কারণে এটা আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। তো সেক্ষেত্রে কোনো একটা দেশে যাওয়ার সুযোগ পেলে সেখান থেকে মুভ করাটা অপেক্ষাকৃত সহজ। তো এই যে আপনার পরিবার, আপনার এই বিষয়টাকে কিভাবে দেখলো, আপনি কিভাবে ম্যানেজ করলেন? ফার্স্ট আমি যখন পরিকল্পনাটা শুরু করি তখন হচ্ছে পরিবারকে না জানাই, যদি আমি আইএলটিএস এর স্কোর ভালো না হয় বা আমি যদি অফার লেটার না পাই তাহলে তো পরিবারকে জানানোটা খারাপ দেখায়। আমি আগে একটু আগাই, একটু সফলতা পাই, তারপর জানাবো। তো এইভাবেই আর কি নিজেদের মধ্যে থেকে শুরু করা হয়। যখন আমি হচ্ছে আইএলটিএস রেজাল্ট হয়ে গেল, তারপর আমি বাড়িতে জানালাম যে এরকম এরকম অবস্থা, আমি কিন্তু বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আপনারা কি বলেন? তো পরিবারের লোকজন তো খুশি যে হ্যাঁ তুমি যেহেতু আগাচ্ছ তাহলে আগাতে থাকো, সমস্যা নাই। তো তারপর তো আইএলটিএস এর যখন স্কোর হয়ে গেল, তারপর আমার হচ্ছে ওই যে সার্টিফিকেটটা কিছুটা এভলুয়েট করতে হয়, মার্কশিটগুলোতেও করতে হয়। তারপরে এগুলো করে যখন হচ্ছে লিগ্যালাইজেশন এগুলো করার পর আমি ফার্স্ট অ্যাপ্লাই করি, জাস্ট কপি দিয়ে মেল করলে ওরা হচ্ছে অফার লেটার দেয়। সফট কপি দিয়ে আবেদন করলেন, হ্যাঁ, এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আমাদের যারা অ্যাকসেপ্ট করলো তাদের অফার লেটার ভিত্তিতে আপনি বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করলেন। তারা তো মোটামুটি আইএলটিএস এর স্কোর কত হইলে অন্যরা আবেদন করতে পারে? এখানে 5.5 বা 5 হলেও আবেদন করা যায়, 5 হলেও আবেদন করা যায়, এবং 5 এর নিচে যদি হয় তাহলে ওটা ফাউন্ডেশন কোর্স বলে, ওটা আমার কাছে খুব একটা ইতিবাচক মনে হয় না। আচ্ছা, তার মানে যে মেডিকেল টেকনোলজিদের মধ্যে আমরা এটা দেখি যে পরীক্ষা দিলে মোটামুটি 5 পেয়ে থাকে। তার মানে একটু প্র্যাকটিস করে পরীক্ষা দিলে 5.5 অনায়াসেই চলে আসে। আর যদি 2 মাস সে একটু নিবিড় চর্চা করে তাহলে 6.5 পাওয়া টেকনোলজিস্টদের জন্য বড় কোনো ব্যাপার না। তো এই জন্য আইএলটিএস নিয়ে অনেকের ভীতি থাকে, এটা আসলে পারবো, আমি তো ইংরেজি বলতে পারি কিন্তু ওই রকম মিলাইতে পারি না, অথবা তাদের যেই প্রনাউন্সিয়েশন সেগুলো ভালো বুঝতে পারি না। তো এই অবস্থায় কিভাবে কাটিয়ে উঠবে? তো এটার জন্য বড় কোনো ব্যাপার নাই, বরং আমরা ইংরেজিতে ক্লাস করা, পরীক্ষায় ইংরেজিতে লেখা, ইংরেজিতে প্রশ্ন হওয়া, এগুলো আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে হয়ে এসেছে। শুধু একটু সাহস করা এবং চর্চা করাটা আমাদের বড় অন্তরায়। স্যার আরেকটু আমাদেরকে একটু সহজ করে কিভাবে দিতে পারেন যে এটার জন্য কেমন খরচপত্র হয়ে থাকে, আমরা কি আসলে ওই খরচ সবাই বহন করতে পারবো কিনা? খরচ হচ্ছে এটাও একটা বিষয় সাইপ্রাস বেছে নেওয়ার জন্য, যেটা হচ্ছে যে সাইপ্রাসে যাওয়ার জন্য আমাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো দেশে যাওয়ার জন্য। যেমন ম্যাচুরিটি আসে না, আপনার 1 বছর হয় নাই বা 6 মাস হয়েছে, আপনার নামে নাই, আপনার বাবার নামে কেন, অনেক অনেক ফল্ট থাকে, সমস্যা থাকে। তো সাইপ্রাসে এটার জন্য আপনার হচ্ছে খরচ, আমার হচ্ছে একাডেমিক খরচ ওদের হচ্ছে 5.5 থেকে আপনার 6,000 ইউরো পর্যন্ত থাকে। তো এটা ওদের সাথে আমার একটু আর্গুমেন্ট হওয়ার পর ওরা আমাকে 5,000 ইউরো পর্যন্ত করে দেয়, কিন্তু এটা ওদের 6,000 থেকে 5.5 থেকে 6,000 ইউরোতে ওরা থাকে। আচ্ছা, আমরা ধরে নিলাম যে 5.5 থেকে 6,000, এটা যদি কোনো ইউনিভার্সিটি যদি কমায় তাহলে এটা ভার্সিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওখানে অনেক ভার্সিটি আছে, তো যেমন আমার ফিলিপস ইউনিভার্সিটিতে একটু কম, আবার হচ্ছে ওদের ইউক্লেন ইউনিভার্সিটিতে আছে ওটা বেশি, কিছু কলেজ আছে যেগুলোতে আরও কম। হ্যাঁ,
এটা হচ্ছে ভার্সিটির উপর ডিপেন্ড করে যে ভার্সিটি কেমন। তো ওই যে 5.5 থেকে 6 মধ্যে সবগুলাই আর কি একটু কম তাতে বেশি। বাংলাদেশি টাকায় কি পরিমাণ হয়? এটা বাংলাদেশি টাকায় 7.5 থেকে 8 লাখ টাকা টিউশন ফি। আচ্ছা, এটা পার ইয়ার কিন্তু। পার ইয়ার। হ্যাঁ তার মানে প্রথম বছরের ফি পরিশোধ করে। হ্যাঁ, প্রথম বছরের ফি পরিশোধ করে তারপরে ওরা বিশাল এটা দেয়। ওকে, তার মানে প্রথম বছরের ফিটা পরিশোধ করাটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জের ইস্যু। তো এই অংশটা মোকাবেলা করা গেলে বাকি অংশগুলো ওইখানে যাওয়ার পর তো ওয়ার্ক করার। হ্যাঁ, ওখানে আমি নিজে যাইনি, কিন্তু ওখানে যারা আছে তাদের সাথে আমার কথা হয়েছে। ওখানে একটা ভাই হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্স করা অবস্থায় দেশে আসছিল, ওনার সাথে আমার কথা হয়েছে। বলে যে আমরা যখন গেছিলাম তখন তো অপরচুনিটি বেশি ছিল, তারপরও এখন যারা আসতেছে যদি আসে তাহলে সর্বোচ্চ 2-3 মাস বা সর্বোচ্চ 6টা মাস হয়তো বা কষ্ট করা লাগতে পারে। 6 মাস লাগার কথা না, সে একদম শেষ পর্যায়ে পর্যন্ত বলেছে যে একটা কষ্টের ইন রেঞ্জ হচ্ছে 6 মান্থ। তারপর আর করতে হবে না, তোমাকে বাসা থেকে কিছু নিতে হলে তুমি যেটা আর্ন করবা সেটা দিয়ে তোমার পড়াশোনা এবং নিজের চলাফেরা এটা হবে, এতে কোনো সন্দেহ নেই, এরকম আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের প্রথমে যাওয়ার অন্তত 3 মাসের প্রস্তুতির অংশগুলোকে যদি আমরা রেগুলার করে যেতে পারি তাহলে বাকি অংশটা মোটামুটি আমরা কভার করতে পারবো। এখানে আরেকটা ইস্যু বলে দিতে হবে, সেটা হচ্ছে ক্লিয়ার করি যে সাইপ্রাসে যাওয়ার জন্য যদি আমি ফার্স্ট ইয়ারের টিউশন ফি হচ্ছে 550 হোক আর 6,000 ইউরো হোক, সেটা পেমেন্ট করে ফেললাম দেশে থেকে, কিন্তু আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনার 2,000 ইউরো সাথে করে নিয়ে যেতে হয়, এছাড়া ইমিগ্রেশনে আবার আটকে দেয়। এই যে 2,000 ইউরো এক্সট্রা, এটা আমার কাছে একটু বেশি পেইনফুল মনে হয়েছে। হ্যাঁ, অতিরিক্ত। হ্যাঁ এটা এমনিতেই তো লাগতোই, ওখানে গিয়ে তো আনুষঙ্গিক খরচের ইস্যুগুলো তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আপনাকে 5-6 মাস যেটা থাকতে হবে, এটার জন্য তো ব্যাকআপ হিসেবে এটা নিয়ে যাওয়া লাগবে। মানে ওই প্রস্তুতি আছে কিনা হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ, তারা এটার এটা জন্য। check কারণ করে। হচ্ছে এটা তাহলে এটা তো মনে হয় যে আপনার পাসপোর্টে এন্ডোর্স করে নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি আপনি টিউশন ফিটা দিলে ওরা পাসপোর্ট এন্ডোর্স করে দিবে ব্যাংক থেকে, যে ব্যাংকের মাধ্যমে দিবেন। ওকে, তাহলে আমরা টেকনোলজির যেই প্রতিষ্ঠানগুলো আছে, তাহলে দেশের সবগুলো প্রতিষ্ঠান থেকেই তারা কি প্রস্তুতি নিতে পারে যে ডিপ্লোমার পর বিএসসির জন্য দেশে পরীক্ষা সার্কুলার এটার জন্য অপেক্ষা না করে যদি কেউ দেশের বাইরে যেতে চায় তাহলে তারা কখন থেকে কি প্রস্তুতি নেবে, আপনার উপদেশ কি? যদি কার সদিচ্ছা থাকে যে আমি বাইরে চলে যাব বা আমার পড়াশোনার আগ্রহ আছে, আমি ভালো কিছু করব, দেশের বাইরে যাব, তাহলে সে যদি ডিপ্লোমা পর্যন্ত থাকলো আর আমার এসে পড়াশোনা করলো, ডিপ্লোমা শেষ করার পরে আমি বলবো যে বসে না থাকে, হয়তো বা সর্বোচ্চ 6টা মাস, 3-4 মাস আইএলটিএস বা পিটিই বা এইগুলো যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা ভয়ের কিছু নাই, এটা একাডেমিক রেজাল্টের সাথে কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। এটাতে যে ভয় করে কাজু মাজু হিসেবে গেলে আমার কাছে কিছু মনে হয় না। এটা জাস্ট যে পারে না সেও যদি মনোযোগ দেয়, চেষ্টা করে রেগুলারিটি মেনটেন করে, তাহলে সম্ভব। যদি আগ্রহ থাকে তাহলে ডিপ্লোমা শেষ করার পরে বাইরে যাওয়ার জন্য জাস্ট মার্কশিট আসবে, সে মার্কশিট এগুলোড করবে, সাথে সাথে আইএলটিএস করবে এবং বাইরে অ্যাপ্লাই করা শুরু করে দিবে। এটার জন্য একটু পূর্ব প্রস্তুতি থাকতে হবে, যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট 6 মাস বা মিনিমাম 6 মাস। সাইপ্রাসে গেলে হয়তো 3-4 মাস, 4 মাসেরও হয়ে যায়, 6 মাসেরও হয়ে যায়, কিন্তু অন্য দেশে গেলে তো 1 বছরেরও লাগে। ওকে, তাহলে আমরা এটাকে সারসংক্ষেপ এভাবে করতে পারি যে যখন ডিপ্লোমার ফিল্ড ট্রেনিং শুরু হয়, ফিল্ড ট্রেনিং সময়টাতে একাডেমিক পড়াশোনার চাপ একটু কম থাকে, এই সময়টাতে আইএলটিএস এর একটা প্রস্তুতি শুরু করে ফেলতে পারে, অথবা সে স্পোকেন করে নিজেকে আরেকটু এগিয়ে রাখতে পারে। ফাইনাল পরীক্ষার পর পুরো মাত্রায় সে আইএলটিএস এর প্রস্তুতি নেবে অথবা পিটির প্রস্তুতি নেবে, রেজাল্ট হইতে হইতে তার মোটামুটি আইএলটিএস এর অংশটা কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষা দিয়ে ফেলবে। এই অবস্থায় তার রেজাল্ট হয়ে যাবে, মার্কশিট চলে আসবে, মার্কশিট আসার সাথে সাথে সে তখন এটাকে ট্রান্সক্রিপ্টে রূপান্তরিত করবে, পাসপোর্ট ইস্যুটাকে সে কনফার্ম করে ফেলবে, এর মধ্যে তার ব্যাংকিংয়ের একটা স্টেটমেন্টের জন্য যোগাযোগ করবে বা সে প্রস্তুতি নিয়ে ফেলবে। তাতে যখনই সে ট্রান্সক্রিপ্ট পেয়ে গেল, সার্টিফিকেট পেয়ে গেল, তখন আবেদন করা শুরু করলো। তার মানে এই প্রক্রিয়া সম্পন্ন হইতে 3 মাস 6 মাস, অথবা এটা তো আবার সেশনের সাথেও সংযুক্ত, যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ইউনিভার্সিটির ক্লাসের জন্য কবে থেকে ক্লাস শুরু হবে সেই ইস্যুটার সাথে জড়িত। যদি এমন হয় যে তার সেশন শুরু হবে নভেম্বরে বা সেপ্টেম্বর অথবা জানুয়ারিতে, এই অংশটার একটা সময় নির্ধারিত থাকার কারণে
সে কবে পাশ করবে তার সাথে একটা সময় ভেরিয়েশন থাকবে, তবে মোটামুটি 1 বছরে সে অনায়াসে দেশের বাইরে যাওয়ার একটা সুযোগ পেতে পারে। তাহলে আমাদের জন্য এটা খুব আশ্বাসযোগ্য অথবা আশার বাণী যে যদি IELTS এর স্কোর সে 5 পায় তাহলেও সে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে পারে। উন্নত দেশের জন্য হয়তো আরও পয়েন্টের বেশি প্রয়োজন হয়, 6.57 বা যত বেশি হয় তার জন্য ইউনিভার্সিটি চয়েস বা ওয়েবার পাওয়াটা অপেক্ষাকৃত সহজ, এইসবগুলো সাপোর্টিং হয়। তবে আমরা যদি ফিল্টারিংয়ের সময়টাকেই বেছে নিই এবং নিজেকে প্রস্তুত করা শুরু করি তাহলে আমরা অনায়াসেই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে পারবো। তো সেক্ষেত্রে জব নিয়ে যাওয়া যাবে কি না, জবের ইস্যুটা তো একটু ভিন্ন। সেখানে জব লাইসেন্স পরীক্ষা দিয়ে সেখানে উত্তীর্ণ হয়ে এরপর সেখানে বিভিন্ন দেশে গিয়ে জব খুঁজতে হয়, অথবা দেশে থেকেও কিছু কিছু জব খোঁজার সুযোগ পাওয়া যায়। তবে সেগুলো এক একটা দেশের যেহেতু নীতিমালা এক এক রকমের, আবার এমনও হয়ে থাকে যারা বিএসসি সম্পন্ন করেছে তাদের জন্য কোনো কোনো দেশে জব লাইসেন্সের প্রয়োজন হয়, কোনো কোনো দেশে জব লাইসেন্সের প্রয়োজন হয় না, কোনো কোনো দেশে সেখানে গিয়ে তার আলাদা করে লাইসেন্স নিতে হয়, কোনো কোনো দেশে সেখানে গিয়ে ওই দেশের ভাষা শিখতে হয়। তো আবার কিছু কিছু দেশ রয়েছে যেখানে ফি পরিশোধ করে ভর্তি হওয়ার পর সেই দেশে যাওয়ার পর ওই টাকাগুলো আবার ধাপে ধাপে তারা ফেরত দিয়ে থাকে, সেখানে আবার কর্ম করার সুযোগ দেয় এবং সেই ইস্যুগুলো বিভিন্ন রকম রয়েছে। এই জন্য আমরা এভাবে বলতে পারি যে আমরা আগে দেশ চয়েস করি, আমার নিজের প্রস্তুতি অংশগুলোকে রেগুলার করি, তাদের নীতিমালা অনুসারে ধাপে ধাপে অতিক্রম করলে আমরা সহসাই আমাদের একটা বর্ণিল ক্যারিয়ারের দিকে যাত্রা করতে পারি। এই জন্য আমাদের দেশে আমরা কার কাছ থেকে এই সহযোগিতাগুলো পেতে পারি, যে একটা নির্ভেজাল তথ্য হওয়া। আমরা অধিকাংশই বিদেশমুখী কার্যক্রমে ঠকে থাকি, কারো কাছে টাকা দেই, সে হয়তো পরে আর খোঁজ নেয় না, অথবা টাকা নিয়ে এরপর খুঁজে পাই না, আদৌ সেটা হবে কি না নিশ্চিত হইতে পারি না, যোগাযোগও করা যায় না। তো এই জটিলতাগুলোর জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হই? আচ্ছা, এটা আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি যখন দেশ চয়েস করলাম তখন ভার্সিটি চয়েস করা শুরু করলাম যে কোন ভার্সিটিতে কেমন কি অবস্থা, কারা অ্যাকসেপ্ট করবে। তো ভার্সিটি যখন দেখতাম ওই দেশে 4-5টা ভার্সিটি, আমি ওদেরকে মেল করতাম। সবগুলো ভার্সিটি ওয়েবসাইটে ঢুকলে ওদের অফিসিয়াল মেল থাকে, আমি ওদের মেল করতাম যে আমি আমার কেরিয়ার ব্যাকগ্রাউন্ড এরকম, তোমরা আমাকে কী সুযোগ দিবা। তো ওরাও বলতো যে তুমি তোমার সার্টিফিকেট দেখাও, তোমার কি আছে সেটা দেখো, তারপর আমরা তোমার সুযোগ সম্পর্কে বলছি, এবং তারপর তারা বলতো যে এগুলো 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 লাগে, এগুলো করতে হবে। তো যখন আমি বললাম যে এখন আমার রিকোয়ারমেন্ট যেগুলো ছিলাম, যেগুলো প্রয়োজন, যেগুলো দরকার ছিল, এবং তারা আমাকে যা বললো মিলে গেল, আমি বললাম তাহলে আমি এগুলো এরপরে কী করব। তো ওরা আমাকে একটা দুটো নাম্বার দিয়ে বললো যে তোমাদের দেশে আমাদের হচ্ছে অথরাইজড 2জন লোক আছে, চাইলে তুমি ওদের কাছ থেকে হেল্প নিতে পারো, অথবা তোমরাও করতে পারো, কিন্তু তোমরা নিজে করতে গেলে এভাবে করতে হবে। তো আমাদের দেশের যে অবস্থা, এই প্রেক্ষাপটে কোনো কাজে যে আমি আগাতে পারবো না, এটা আমার কনফিডেন্ট আছে যে এটা সম্ভব না। তো তারপরে আমরা ভুক্তভোগী। হ্যাঁ, অবশ্যই, কারণ আমি একটা পেপারের জন্য তো দৌড়াদৌড়ি করছিলাম। তো একটা পেপার করতে গিয়ে আমার মোটামুটি ঘাম টাম ছুটে গেছে। পরে ভাবলাম যে আমার যে প্রত্যেকটা এই যে 5-7টা 8টা পেপার, সবগুলো এগুলো করা আমাদের সম্ভব না একা, আরও তো অনেকগুলো একসাথে করবো, একটা অ্যামাউন্টের বিষয় আছে। তো পরে আমি অথরাইজড ওদের সাথে কথা বললাম, 2জন ছিল, একজনের সাথে কথা বললাম, তো ওর ভালো লাগছে যার কাছে, তার সাথে আমি দিয়েছি এটা। আর যদি হচ্ছে এটা তো আমারটা গেল, আর যদি কেউ করতে চায় তাহলে আমার মনে হবে যে ফার্স্ট ভার্সিটির সাথে যদি কথা বলে, ভার্সিটি চয়েস, তাহলে প্রতারণার কোনো সুযোগ নাই, কারণ তারা দেখাই দিবে তোমরা ওখানে গিয়ে দেখো। ওকে, তার মানে এমনটি যেন না হয় যে তুমি তো বেকার আছো, তোমাকে আমার কাছে ভালো ভিসা আছে, তোমাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছি। তার মানে কারো অফারে প্রলোভিত না হয়ে নিজে খুঁজে খুঁজে জায়গাগুলোকে যদি সুস্পষ্ট করা যায় তাহলে এটা অপেক্ষাকৃত সবথেকে ভালো, সবচেয়ে ভালো। আর এছাড়া কিছু কর্পোরেট পার্টনার আছে বিভিন্ন দেশে বিভিন্ন কিছু কাজের জন্য, যেমন আমরা আইকন সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টার এখন আমেরিকান IEE ইন্টারন্যাশনাল এডুকেশন ইভ্যালুয়েশনের কর্পোরেট পার্টনার। সেই হিসাবে ইভ্যালুয়েশন করতে আমরা যেমন 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আমরা ইভ্যালুয়েশন পেয়ে থাকি। এটা অরিজিনাল কাগজপত্র পাঠাইতে কয়েকদিন সময় লাগে, সেটা DHL অথবা FedEx যেটাতে আমরা পাঠাই, এখানে পাঠাইতে
5 দিন 7 দিন বা কখনো 10 দিন লেগে যায়। এটা কাগজ পৌঁছানোর পরে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ইভ্যালুয়েশন পাওয়া যাচ্ছে। তো এরকম বিভিন্ন কর্পোরেট পার্টনার আছে যেগুলো ওই ইউনিভার্সিটিগুলোর সাথে যোগাযোগ করার ক্ষেত্রে তারা সাপোর্ট দিয়ে থাকে। সামগ্রিকভাবে আমরা টেকনোলজিসদের বিভিন্ন সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা তাদেরকে যত কম খরচে এবং নিজে নিজে যেন করতে পারে এই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করছি। একান্ত না পারা গেলে সেগুলো আমাদের নির্দিষ্ট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের মাধ্যমে এই সহযোগিতাগুলো দেওয়া যায়। তবে আমরা সাপোর্ট করি যে নিজে দেখে দেখে নিজের কাজগুলো যেন নিজে করতে পারে, অন্যের সহযোগিতা নেই কিন্তু কারোর উপর যেন নির্ভরশীল না হয়, তাহলে এটা সক্রিয়তা, স্বতঃস্ফূর্ততা এবং নির্ভেজাল কাজের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে। তো সবাইকে ধন্যবাদ। এগিয়ে যাক বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট প্রফেশনালস, এবং তারা দেশকে একটা গৌরবময় ঐতিহ্যের সাথে যুক্ত করার এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।